আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনা ইস্যু বাংলাদেশ ভারত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে? এদিকে আওয়ামী লীগের কোনো নেতা স্বতন্ত্র হলেও নির্বাচনে আসতে দেওয়া হবে না। এরপর থাকছে কোথাও বিরোধ রাখতে চায় না বিএনপি। আরও জানিয়ে দেব ৩০০ আসনে ভোটের প্রস্তুতি নিয়ে জোট করছে বাম দলগুলো। সর্বশেষ আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়াতে পারবে? শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যে দেশ একসময় নিজের টাকায় পদ্মা সেতু বানিয়েছিল, যে দেশ প্রথমবারের মতো মেট্রো রেল, বিদ্যুৎ, ডিজিটাল কানেকশন পেয়েছিল, সেই সময়টার নাম শেখ হাসিনা যুগ। হ্যাঁ, হয়তো সমালোচনা ছিল, কিন্তু তখন ছিল উন্নয়ন, ছিল দিক নির্দেশনা, ছিল আশা। আর এখন ইউনূস সরকারের নামে চলছে নতুন অধ্যায়। বলা হয় তারা আনছে গণতন্ত্র, বাকস্বাধীনতা, ভোটাধিকার। তবে প্রশ্ন থেকে যায়, উন্নয়ন না স্বাধীনতা, কোনটা আজ আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ? যদি আপনি মনে করেন শেখ হাসিনার সময়টাই ছিল ভালো, তাহলে নিচে লিখুন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার মুক্তি চাই। আর যদি বিশ্বাস করেন বর্তমান সরকারের নীতি দেশকে এগিয়ে নিচ্ছে, তাহলে লিখুন, সময় এখন পরিবর্তনের। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আমরা যা বলি বড় বড় মিডিয়া তা ভয়ে আড়াল করে রাখে। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। হাসিনা ইস্যু বাংলাদেশ ভারত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে? এদিকে আওয়ামী লীগের কোনো নেতা স্বতন্ত্র হলেও নির্বাচনে আসতে দেওয়া হবে না। এরপর থাকছে কোথাও বিরোধ রাখতে চায় না বিএনপি। আরও জানিয়ে দেব ৩০০ আসনে ভোটের প্রস্তুতি নিয়ে জোট করছে বাম দলগুলো। সর্বশেষ আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়াতে পারবে? শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাসিনা ইস্যু বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন কোনো ঝড় আসছে? দেশজুড়ে বাড়ছে কৌতূহল। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাম্প্রতিক রায়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর দেশ বিদেশের নানা প্রতিক্রিয়া দেখা গেলেও সবচেয়ে বেশি দৃষ্টি এখন বাংলাদেশ ভারত সম্পর্কের দিকে, কারণ শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। প্রশ্ন উঠছে, এই রায় দুই দেশের সম্পর্ককে কিভাবে পুনর্গঠন করবে? বাংলাদেশে ৩ মাস পরই জাতীয় নির্বাচন। নতুন সরকার ক্ষমতায় এলে হাসিনা ইস্যু কি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়াবে, নাকি কূটনীতির জোরে উভয় পক্ষ বিষয়টি পাশ কাটিয়ে এগোবে? এ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে। গত বছরের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার এবং ভারতের মধ্যে সম্পর্ক দ্রুত অবনতির দিকে যায়। ভারতের পক্ষ থেকে ভিসা সীমিত করা, পর্যটন ভিসা কার্যত বন্ধ রাখা, এগুলো ছিল সম্পর্কের টানাকোড়নের দৃশ্যমান উদাহরণ। এর সঙ্গে যুক্ত হয়েছে শেখ হাসিনার অবস্থান এবং তার রাজনৈতিক বক্তব্য, যেগুলো ভারতের সঙ্গে সংলাপকে আরও কঠিন করেছে। এরই মধ্যে বাংলাদেশ সরকার ভারতকে নোট ভারবাল পাঠিয়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দ্রুত হস্তান্তরের অনুরোধ জানিয়েছে। ভারতের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত সংক্ষিপ্ত, তারা বিষয়টি অবগত। এই সংযত প্রতিক্রিয়া আরও প্রশ্ন তৈরি করেছে, ভারত কী অবস্থান নেবে? তাছাড়া দিল্লিতে দুই দেশের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক হলেও হাসিনা ইস্যু সেখানে আলোচনায় ছিল কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। বিশেষজ্ঞদের মতে প্রত্যর্পণ একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া এবং এতে মৃত্যুদণ্ডের বিষয়টি বড় বাধা হয়ে দাঁড়ায়। আদালতের রায়ে মৃত্যুদণ্ড থাকলে অধিকাংশ রাষ্ট্রই নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় প্রত্যর্পণ এড়িয়ে চলে। ফলে অন্তর্বর্তী সরকারের অনুরোধে ভারত সাড়া দেবে এমন সম্ভাবনা বর্তমানে ক্ষীণ। তবে আসল প্রশ্নটি আরও বড়, নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে তারা কিভাবে এই ইস্যু মোকাবিলা করবে? বিশ্লেষকেরা মনে করেন নতুন সরকারের ৩টি বিষয়ে দুই দেশের সম্পর্ক নির্ধারণ করবে। প্রথমত, সরকারের চরিত্র ও নীতি। দ্বিতীয়ত, ভারতের কৌশলগত আগ্রহ। তৃতীয়ত, হাসিনা ও আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা। যদি আওয়ামী লীগ মাঠে সক্রিয় থাকে এবং হাসিনাকে ফেরানোর দাবি রাজনৈতিক ইস্যু হয়ে যায়, তবেই নতুন সরকারও বিষয়টি এড়িয়ে যেতে পারবেন না। এতে দুই দেশের সম্পর্ক আরও জটিল হতে পারে।
অন্যদিকে হাসিনা পরবর্তী প্রেক্ষাপটে ভারত উদ্বিগ্ন হয়ে আছে নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত স্থিতিশীলতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতা নিয়ে। কিছু রাজনৈতিক দলের ভারত বিরোধী মন্তব্য, সেভেন সিস্টার অঞ্চলকে নিয়ে বিতর্কিত বক্তব্য, এমনকি আগরতলায় বাংলাদেশি মিশনে হামলার ঘটনাও ভারতকে সতর্ক করে তুলেছে। সঙ্গে পাকিস্তানের সঙ্গে ঢাকার নতুন উষ্ণতা, এই সবই ভারতের উদ্বেগ বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে নির্বাচনের আগে বরে কোনো দ্রুত সম্পর্কোন্নতির সম্ভাবনা কম, বরং অনেক বিশ্লেষকের মতে রায়ের পর সম্পর্ক আরও কঠিন পর্যায়ে পৌঁছতে পারে, কারণ ভারতও এখন আইনি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এগোবে। বিষয়টি কেবল রাজনৈতিক নয়, আইনি, কূটনৈতিক ও কৌশলগত ৩ দিক থেকেই জটিল। তবু আলোচনার শেষ প্রান্তে একটি সম্ভাবনা রয়েছে। যদি দুই দেশ হাসিনা ইস্যুকে কেন্দ্র করে সবকিছু আটকে না রেখে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় যেমন ব্যবসা বাণিজ্য, যোগাযোগ সহযোগিতা, পানি বণ্টন এসব নিয়ে এগোতে পারে, তাহলে সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সুযোগ আছে। অনেক বিশেষজ্ঞই মনে করেন একটা মাত্র ইস্যুতে ঝুলে থাকলে অগ্রগতি সম্ভব নয়। সব মিলিয়ে বলা যায়, নির্বাচন পরবর্তী সরকার গঠনের পরও বাংলাদেশ ভারত সম্পর্কের কেন্দ্রবিন্দুতে থাকবে হাসিনা ইস্যুই। তবে সম্পর্ক স্বাভাবিক রাখতে চাইলে দুই দেশকেই এই প্রসঙ্গকে সীমিত পরিসরে রেখে কৌশলী ও ভারসাম্যপূর্ণ পথে চলতে হবে। এখন প্রশ্ন, আপনার মতে হাসিনা ইস্যু কি দীর্ঘমেয়াদে দুই দেশের সম্পর্কে বড় সংকট তৈরি করবে, নাকি কূটনৈতিক বাস্তবতাই শেষ পর্যন্ত জয়ী হবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এদিকে আওয়ামী লীগের কোনো নেতা স্বতন্ত্র হলেও নির্বাচনে আসতে দেওয়া হবে না। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচন থেকে পুরোপুরি বর্জন করতে হবে। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ, তাই তাদের কোনো নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিতে পারবে না। তারা যদি মাঠে নামে, জনগণ তাদের প্রতিহত করবে। বৃহস্পতিবার ২০ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত নির্বাচনের সুষ্ঠু ভোট নিশ্চিতকরণে সশস্ত্র বাহিনীর ভূমিকা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, নির্বাচনী পরিবেশ এখনও তৈরি হয়নি। পুলিশসহ অন্যান্য বাহিনী সঠিকভাবে কাজ করছে না। জনগণের মধ্যে সন্দেহ রয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। আমরা এখন শুধু সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছি। সেনাবাহিনীকে গণতন্ত্রের পক্ষে, জনগণের পাশে থাকতে হবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত করা হচ্ছে। তারা এখন স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছে। তাদের উদ্দেশ্য নির্বাচন করা নয়, তাদের একমাত্র লক্ষ্য নির্বাচন বানচাল করে আবার ১-১১ ধরনের পরিস্থিতি সৃষ্টি করা এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনা। নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার এবং সচিব মহোদয়ের নিকট স্মারকমেপো দিয়েছিলাম, কোনোভাবেই যাতে জাতীয় পার্টিসহ ১৪ দলকে সংলাপে আহ্বান করা না হয়। নির্বাচন কমিশন ফ্যাসিস্ট দোসরদের সংলাপে আহ্বান করেননি। তিনি বলেন, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসনে নিয়োগ হতে হবে শুধুই যোগ্যতার ভিত্তিতে, কোনো রাজনৈতিক পরিচয় বা পারিবারিক সম্পর্ক দেখে নয়। ফ্যাসিবাদ যাতে আর কখনো মাথা তুলতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগঠনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাইফুল্লাহ খান সাইফের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসর রোকন উদ্দিন, আমজনতা পার্টির সদস্য সচিব ফাতেমা তসলিম রাধা এবং সবুজ আন্দোলনের সভাপতি কাজী রেজাউর করিম প্রমুখ। সর্বশেষ বিএনপিতে মনোনয়ন নিয়ে ভূমিকম্প, সাতক্ষীরা থেকে চট্টগ্রাম, সর্বত্র বিক্ষোভ, দাবি অভিযোগের ঝড়। বিএনপির মনোনয়ন তালিকা প্রকাশ হতেই দল জুড়ে যেন আগুন লেগে গেছে। সাতক্ষীরা ৩ আসনে ডাক্তার শহীদুল আলমকে বাদ দিয়ে সাবেক এমপি কাজী আলাউদ্দিনকে মনোনয়ন দেওয়ার পরপরই কালীগঞ্জে শুরু হয় উত্তার বিক্ষোভ। স্থানীয় নেতাকর্মীদের মতে এটি জনপ্রিয়তার বিরুদ্ধে সিদ্ধান্ত, আর এই কারণেই এলাকায় এখনও উত্তেজনা থামেনি। ময়মনসিংহ ৬ আসনেও একই চিত্র। আক্তারুল আলমকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে ছাত্রদলের সাবেক নেতা আব্দুল করিম সরকারকে। এর প্রতিবাদে রাস্তায় নামেন বঞ্চিতদের সমর্থকেরা। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে বিএনপি হাইকমান্ড নিজে ফোন করে করিমকে ধানের শীষের পক্ষে কাজ করার অনুরোধ জানায়। তবে সবচেয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে নাটোর ১ আসনে। প্রয়াত নেতা ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুলকে প্রার্থী ঘোষণা করা হলে অন্য ২ মনোনয়ন প্রার্থী বিএনপির সহ দপ্তর নেতা তাইফুল ইসলাম টিপু এবং সাবেক ভিপি ইয়াসির আরশাদ রাজনের সমর্থকেরা মাঠে নেমে আসে। তারা সরাসরি দাবি করছেন, পুতুলের জনপ্রিয়তা নেই, জেতা অসম্ভব। বিএনপি মহাসচিব পর্যন্ত তাদের থামাতে বাধ্য হয়েছেন।
সূত্র বলছে যেসব আসনে মনোনয়ন নিয়ে তীব্র বিরোধ তৈরি হয়েছে সেখানে প্রার্থিতা পুনর্বিবেচনার দাবিও তুলে ধরা হয়েছে। অনেকেই নিরপেক্ষ জরিপেরও প্রস্তাব দিয়েছেন। বয়স্ক প্রার্থী নিয়ে দলে সমালোচনার ঝড়, জনপ্রিয়তা না বয়স, কোনটি বেশি গুরুত্বপূর্ণ? মনোনয়ন ঘিরে আরও বড় বিতর্ক তৈরি হয়েছে বয়স্ক প্রার্থীদের নিয়ে। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে ৮৮ বছর বয়সী মুশফিকুর রহমান মনোনয়ন পেয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। স্থানীয়রা বলছেন, এলাকায় সক্রিয় নেতাদের বাদ দিয়ে দশকের পর দশক দূরে থাকা একজনকে মনোনয়ন দেওয়া অযৌক্তিক। একই চিত্র কুষ্টিয়া ৪ আসনে। বয়স্ক প্রার্থী মেহেদী আহমদ রুমিকে পরিবর্তনের দাবি জানিয়ে ১৬ জন শীর্ষ নেতা আবেদন করেছেন। তাদের অভিযোগ, রুমির বয়স, অসুস্থতা, দুর্বল নেতৃত্ব এবং তরুণ ভোটারদের সঙ্গে জেনারেশন গ্যাপ মাঠ পর্যায়ে বড় সমস্যা তৈরি করবে। বঞ্চিত প্রার্থী শেখ সাদির পক্ষে যুক্তি, তিনি তরুণ, পরিষ্কার, জনপ্রিয় এবং ভোটারদের সঙ্গে সরাসরি সংযুক্ত। চট্টগ্রাম ১৩ ও মুন্সিগঞ্জ ২ আসনেও একই চিত্র। মনোনীত বয়স্ক প্রার্থীরা মাঠে সক্রিয়ভাবে কাজ করতে পারছেন না, এ অভিযোগ উঠেছে। স্থানীয় নেতারা প্রকাশ্যেই বলছেন, এভাবে জয় পাওয়া অসম্ভব। এখন সবার চোখ হাইকমান্ডের দিকে। মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ, আবেদন, অভিযোগ সব মিলিয়ে বিএনপিতে এখন অঘোষিত টেনশন। হাইকমান্ড ইতোমধ্যে একাধিক বঞ্চিত প্রার্থীর সঙ্গে কথা বলেছে এবং পর্যায়ক্রমে আরও বৈঠকের পরিকল্পনা করেছে। এখন প্রশ্নটি খুব সোজা, এই আগুন নেভাতে পারবে বিএনপি, নাকি মনোনয়ন নিয়ে এই ক্ষোভই হয়ে উঠবে নির্বাচনের সবচেয়ে বড় বাধা?